ভালো থাকবেন। ভালো থাকবে খেয়াল রেখো। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশের পথে বেগম জিয়া। বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত তারেক রহমান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপির চেয়ারপারসন। প্রস্তুত বেগম জিয়ার গুলশানের বাসা। বিমানবন্দর সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা ডিএমপির। নেতাকর্মীদের ফুটপাতে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর অনুরোধ মির্জা ফখরুলের। রাখাইনে মানবিক করিডরের সমর্থন ইইউ রাষ্ট্রদূতের। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত। দেশে উচ্চশিক্ষিত তরুণের 28% বেকার, বাড়ছে নিয়মিত। সমাধানে কর্মমুখী শিক্ষার গুরুত্বের তাগিদ শিক্ষাবিদদের। টাস্কফোর্সের প্রতিবেদনে নানা সুপারিশ। এবং ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় ফিলিস্তিন দখলে নেওয়ার পরিকল্পনার অনুমোদন। 21 লাখ বাসিন্দাকে গাজার দক্ষিণাঞ্চলে স্থানান্তরের ঘোষণা। উপত্যকায় একদিনে নিহত আরও 51। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। লন্ডনে উন্নত চিকিৎসা এবং পরিবারের সান্নিধ্যে 4 মাস কাটিয়ে দেশের পথে বেগম খালেদা জিয়া। তার সঙ্গে আছেন 2 পুত্রবধূ এবং মেডিকেল বোর্ডের সদস্যসহ 9 জন। হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বড় ছেলে তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন দলীয় নেত্রী। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন দলের নেতৃত্ব এবং গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা তাদের। লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ভালো থাকবে। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্য কাটিয়ে দীর্ঘ 4 মাস পর দেশে ফেরা বেগম খালেদা জিয়ার যাত্রার মতো ফেরার পথেও কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। এবার সঙ্গে আছেন 2 পুত্রবধূ। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে মাকে বিদায় জানাতে এসে আবেগ আপ্লুত 17 বছর ধরে প্রবাসে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান। এই সময় প্রবাসী নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখতে বলেন বেগম জিয়া। এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন বিমানবন্দরে। লন্ডন সময় দুপুর 2:20 দিকে বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজারো নেতাকর্মী। স্লোগান, অভ্যর্থনা আর প্রাণঢালা ভালোবাসা সিক্ত হন বেগম জিয়া। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। ম্যাডামকে হাসি মুখে বিদায় দিলাম। ম্যাডাম খুবই অত্যন্ত প্রাঞ্জল এবং হাসি মুখে আমাদেরকে হাত নাড়িয়েছেন। সালাম জানালাম, শুভেচ্ছা জানালাম। ইনশাআল্লাহ তিনি মহান পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ অবস্থায় তিনি বাংলাদেশে যাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, লক্ষ লক্ষ লোকের সমাগম হবে কালকে ঢাকায়। ইনশাআল্লাহ আমরা এতটুকুই আশা করছি। বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আবারও বিএনপি নেতৃত্ব ও গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখার প্রত্যাশা জানান প্রবাসী নেতাকর্মীরা। আমরা অত্যন্ত আনন্দিত, ম্যাডাম কিছুটা হলেও সুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন এবং দেশের যে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, আগামীতেও গণতন্ত্রের উন্নয়নে উন্নয়নের ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। বাংলাদেশের মানুষকে আশা আকাঙ্ক্ষার প্রতীক খালেদা জিয়া নেতৃত্ব দিবে, সুস্থভাবে দেশকে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য যিনি নির্বাচিয়াকে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, সেই নেত্রী খণ্ডকালীন সময়ে প্রায় 4 মাসের মতো আমাদের সাথে ছিলেন। মানুষের কাছে আবার গণমানুষের নেত্রী চলে যাচ্ছেন, আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদও দেশে ফিরছেন। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের পথে। বিমানবন্দরে আসার পরে অপেক্ষারত শত শত নেতাকর্মীকে গাড়ি থেকে তিনি হাত নাড়িয়ে বিদায় নেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বেগম খালেদা জিয়ার জন্য ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা।
নতুন রং করে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে তার গাড়িতে। এদিকে 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান। তার জন্য প্রস্তুত ধানমন্ডির পৈতৃক বাসা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সহচার্যে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার। 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়া মোছা। মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি। লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস। গুলশান 2-এর এই বাসাতে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু গত 4 মাস যাবৎ তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আগামী 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টায় তিনি দেশে ফিরবেন এবং এই বাসায় অবস্থান করবেন। এই কারণে এই বাসার ধোয়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বেগম জিয়ার বসবাসের জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা ফিরে ধানমন্ডির পৈতৃক বাসায় উঠবেন তিনি। জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দলের মহাসচিব জানিয়েছেন, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছলে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। 17 দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। সুষ্ঠু ট্রাফিক এবং নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানায় ডিএমপি। এদিকে চলমান এসএসসি পরীক্ষা এবং হজ যাত্রীদের কথা মাথায় রেখে নেতাকর্মীদের সড়কে না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান করার অনুরোধ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। নির্দেশনায় জনসাধারণকে রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান করার অনুরোধ জানানো হয়। দেয়া হয় বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ব্যবহার করা সহ ঢাকা জয়দেবপুর যাতায়াতকারীদের ট্রেন ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়। এসএসসি পরীক্ষার্থী, হজ যাত্রী সহ বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্টে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধও জানানো হয় নির্দেশনায়। এদিকে চলমান এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার বার্তা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে যেন সম্বর্ধনা জানাতে চাইবেন। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাম পাশের সেফ লেন ব্যবহার করে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ব্যবহার করার অনুমতি দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাখাইনে মানবিক করিডর সমর্থন করে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। নির্বাচনের সময় নিয়ে তাদের দিক থেকে কোনো চাপ নেই উল্লেখ করে বলেন, চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়া দরকার। রাখাইনে মানবিক করিডর ইস্যুতে সপ্তাহখানেক ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা, উঠছে নানা প্রশ্ন। দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন রাজনীতিকরা। ডালপালা মেলার পর এর ব্যাখ্যাও দিয়েছে সরকার, জানিয়েছে করিডর নিয়ে কোনো চুক্তি হয়নি, প্রক্সি যুদ্ধেও জড়াচ্ছে না বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে হাজির হয়ে করিডর ইস্যুতে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আমরা শরণার্থীদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বাস্তববাদী থাকার পক্ষপাতী।
এটি সীমান্ত পেরিয়ে সহায়তা দেওয়ার বিষয় হতে পারে, যা আমরা পৃথিবীর অন্যান্য স্থানেও করেছি, এবং এটি কার্যকর হতে পারে। তবে এটি তখনই সম্ভব যখন ব্যক্তিরা নিরাপদ থাকে এবং সংশ্লিষ্ট সরকার সম্মতি দেয়। 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়তে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান রাষ্ট্রদূতের। নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের নিজস্ব বিষয়। ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্দিষ্ট মতামত বা চাপ নেই। অন্তর্বর্তী সরকার যেন প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পায়, সেটাই গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের তাগিদ দেন ইইউ রাষ্ট্রদূত। এছাড়া জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। দিনের ভোট আর রাতে হওয়ার সুযোগ নেই। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগামী নির্বাচন নিয়ে কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না। এ সময় সিইসি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। বলেন, এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। ইসি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না বলেও জানান তিনি। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। অতীতের যেগুলো হয়েছে এগুলো আজ যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আমি জানি না, এটা শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমরা তো শপথ পড়ানোর কেউ না। মতবিনিময় সভায় অংশ নেন ময়মনসিংহ অঞ্চলের 6 জেলার নির্বাচন কর্মকর্তারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। যে কোনো পরিস্থিতিতে মাতৃভূমিকে রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সোমবার ঢাকা সেনানিবাসে ফ্যালকন হলে বাহিনীর কমান্ড সেফটি সেমিনারে একথা বলেন তিনি। সদস্যদের কঠোর পরিশ্রম এবং পেশাদারিত্বের প্রশংসা করে বিমান বাহিনী প্রধান বলেন, বাহিনীর 23,000 ঘন্টার বেশি নিরাপদ উড্ডয়ন সম্ভব হয়েছে, যা বাংলাদেশ বিমান বাহিনীর সাফল্য এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিমান সদর এবং বিমান বাহিনীর ঘাঁটি সমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান সেনারা উপস্থিত ছিলেন। Our dedication to upholding the highest standards of professionalism and the strength of our dynamic and forward-thinking training system. Whether at home or abroad, this outstanding achievement reflects our collective discipline and relentless pursuit of excellence in aviation safety. In this regard, our commitment to safety must be consistent, unwavering, and ingrained in everything we do every single day. দিল্লি ও ইসলামাবাদের চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি বলেন, সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত সহ ভারতের নানা পদক্ষেপের কারণেই আঞ্চলিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে ওই ফোনালাপের বিষয়ে পোস্ট করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া সম্পর্কে পোস্টটিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে তৌহিদ হোসেন উদ্বেগ প্রকাশের পাশাপাশি উভয় পক্ষের সংযমের উপর জোর দিয়েছেন। ফোনালাপে দুজন বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি উচ্চ পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টার মামলা করেছে এনসিপি। সোমবার বিকেলে গাজীপুরের বাসন থানায় এই মামলা করেন দলটির জেলা এবং মহানগর প্রতিনিধি। এদিকে হামলায় জড়িত সন্দেহে 54 জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হামলাকারীদের কেউ ছাড় পাবে না।
গাজীপুরে রোববার সন্ধ্যায় হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপরই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর চলে বিশেষ অভিযান। আটক করা হয় 54 জনকে। এদের মধ্যে 45 জনকে গ্রেফতার দেখিয়ে সোমবার রাতে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গাজীপুর মহানগর পুলিশের তথ্য অনুযায়ী আটককৃতদের মধ্যে বাসন থানায় 12, কোনাবাড়ী থানায় 6, সদর ও পুবাইল থানায় 5, গাছা থানায় 4, কাশিমপুরে 2, টঙ্গীতে 4 এবং ডিবি আটক করে 16 জনকে। এর আগে হাসনাতের উপর হামলার ঘটনায় মামলা করতে সোমবার দুপুর 12টার দিকে থানায় আসেন জেলা এনসিপির নেতাকর্মীরা। বিকাল 5টার দিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন দলটির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন। গাজীপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি নাসির মোড়ল এবং মহানগর ছাত্রলীগের সভাপতি সরকারবাবু এরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে গাজীপুরকে সবসময় একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করার চেষ্টা করতেছে। জাতীয় নাগরিক পার্টি থেকে এই বিষয়টা অবজারভেশনে রাখতেছি, যাতে কোনো রকমভাবে কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় এবং প্রকৃত আসামিরা যাতে সঠিক শাস্তি পায়। 100 জনের নামে মামলা করা হয়েছে এবং আরও অজ্ঞাতনামা আছে। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলায় জড়িতদের কেউই ছাড় পাবে না। 54 জন গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। 54 জন আইনি আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। রোববার সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে ঢাকায় ফেরার পথে হাসনাতের গাড়িটি গাজীপুর চৌরাস্তায় পৌঁছালে হামলা চালায় 10 থেকে 12 জন। এতে গাড়ির গ্লাস ভেঙে তার হাত রক্তাক্ত হয়। ওমর ফারুক, সময় সংবাদ। মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান কমিশন প্রধান। বলেন, বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এদিকে কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2024 সালের নভেম্বরে গঠিত হওয়ার পর বিভিন্ন জেলায় মতবিনিময়, পেশাজীবী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সুপারিশ তৈরি করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশনের সদস্যরা। এ সময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ খান বলেন, জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে তা বিনামূল্যে নিশ্চিত করার সুপারিশ করেছেন তারা। প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনেশনে যেটা আপডেটেড হয় সেটা উইল বি দি কনস্টিটিউশনাল অব্লিগেশন ফর দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো দি কনস্টিটিউশনাল রাইট ফর দি পপুলেশন। বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব। কমিশন সদস্য আকরাম হোসেন জানান, বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তিনি জানান, MBBS ডাক্তার ছাড়া যেন অ্যান্টিবায়োটিক দেয়া না হয়, মানহীন হাসপাতাল বন্ধ সহ ওষুধ ও পরীক্ষার দাম নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে 2 বছর পর কিন্তু লিস্ট করে ফেলতে হবে এবং এটা কিন্তু জনগণকে ফ্রি অথবা ভর্তুকি মূল্যে প্রদান করতে হবে। 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। এছাড়া আলাদা স্বাস্থ্য কমিশন, নারী স্বাস্থ্য ইনস্টিটিউট ও মেডিকেল পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করেছে কমিশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশের উচ্চশিক্ষিত তরুণদের 28% বেকার, যা দিন দিন বেড়েই চলেছে। এর সমাধানে কর্মমুখী শিক্ষার গুরুত্বের তাগিদ শিক্ষাবিদদের। এমনকি সম্প্রতি সরকারের গঠন করা বিশেষ টাস্কফোর্সের প্রতিবেদনে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। সরকারের নতুন গঠন করা বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল প্রণয়ন, পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ক টাস্কফোর্সের প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তথা উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। এ শ্রেণীতে শতকরা 28 জনই বেকার। চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পড়াশোনা না থাকাই এর কারণ বলে উল্লেখ করেছে টাস্কফোর্স। যে খাতগুলোতে কারিগরি শিক্ষাকে এগিয়ে নেওয়া দরকার সেই জায়গাগুলোতে
এই প্রতিষ্ঠানগুলো দক্ষতার সাথে যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদের মানসম্পন্ন শিক্ষাটাকে নিশ্চিত করবে। টাস্কফোর্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে 2010 সালে টারশিয়ারি পর্যায়ে বেকারত্ব ছিল 4.9%, যা 2022 সালে বেড়ে দাঁড়ায় 12%। অন্যদিকে 8 বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বেকার রংপুর বিভাগে 6.9%। তবে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 26টি ট্রেডে 2008 থেকে 2023 সাল পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন 38,341 জন। তাদের মধ্যে কর্মসংস্থান হয়েছে 30,782 জনের। আমরা যদি তাদের নির্দিষ্ট একটা অকুপেশনে ট্রেন আপ করতে পারি, তাহলে আমাদের যে জব মার্কেট পূরণ করে তার বিদেশের যে জব মার্কেটে বিদেশের যে চাহিদাগুলো আছে এখানে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। গবেষকরা বলছেন শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতার অসঙ্গতির কারণে তরুণদের মধ্যে বেকারত্বের হার বাড়ছে। সে কারণে পুঁথিগত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে কর্মমুখী শিক্ষায় গুরুত্বের তাগিদ দিতে হবে। এসএসসি অথবা এসএসসি পাশের পরপরই তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায়। তার জন্য সরকারকে অনেক বেশি উদ্যোগী হয়ে কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলোর সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমাদের লেখাপড়ার জায়গাটিও কিন্তু আসলে ওই সনাতন জায়গার মধ্যে না রেখে একদম নতুন করে ভেবে দেখা উচিত যে এই টেকনোলজি ডেভেলপমেন্টের জায়গাতে আমাদের সন্তানদেরকে আমরা কোন এডুকেশনটা দেওয়াবো। বেকারত্বের হার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বাধ্যতামূলক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা, বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সহ 17টি সুপারিশ করেছে টাস্কফোর্স। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশ থেকে নতুন কর্মী নেবে ইতালি সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশটিতে অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ করার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতি বছর সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বহু বাংলাদেশি অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করেন। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে প্রাণহানির খবর পাওয়া যায়। এছাড়া অবৈধ যাত্রাপথে বন্দী হওয়ায় নির্যাতনের শিকার কিংবা দালাল চক্রের খপ্পরে পড়ে ভোগান্তি পোহাতে হয় অনেককেই। এমন পরিস্থিতিতে 2 দিনের সফরে সোমবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় আসায় দীর্ঘদিন পর ইতালির শ্রমবাজারে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সফরের প্রথম দিন বিকেলে সচিবালয়ে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে প্রশিক্ষণ এবং পারস্পরিক উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়েছে। পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য সহযোগিতা বৃদ্ধি করার জন্য তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন। এটা মেইনলি ট্রেনিংটা বৃদ্ধি করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটিতে নতুন করে বাংলাদেশি কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। ইতালিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের বৈধ করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। ওনারা নতুন করে লোক নেবে, বাট প্রপার চ্যানেলে যেতে হবে। লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়, এটা যেন না করে। বা তারপর আমরা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বছর খানেক ধরে সিন্ডিকেটে বন্দী মালয়েশিয়ার শ্রমবাজার। আদৌ দেশটির শ্রমবাজার খুলবে কিনা মিলছে না তার নিশ্চয়তাও। কারসাজি বন্ধ করে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেছেন বায়রা সদস্যরা। অভিবাসী শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে জটিলতা নিরসনের দাবি তাদের। সৌদি আরবের পর বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া, কিন্তু বাংলাদেশের কর্মীদের জন্য সেখানকার দুয়ার বন্ধ প্রায় বছর খানেক, কারণ সিন্ডিকেটের দৌরত্ব। এমন বাস্তবতায় সিন্ডিকেট ভেঙে শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বায়রা সদস্য ও এজেন্সি মালিকরা। দাবি জানান, অভিবাসী শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে মালয়েশিয়া সহ সব শ্রমবাজার খুলে দেয়ার। যে কোনোভাবে হোক আমরা চাই এ বাজার খুলতে। স্বল্প অভিবাসন পেয়ে মালয়েশিয়া সহ সকল দেশে
জনশক্তি রপ্তানি হোক, এটাই আমাদের চাওয়া। ভারতীয় দালালদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা যে ভূমিকা রাখছে এই ভূমিকার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমাদের সিন্ডিকেটের বুঝি না, আমাদের কথা হচ্ছে দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে সরকার যেভাবে ভালো মনে করে। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড, অনৈতিক নিয়োগ, ঋণের দাসত্ব সহ নানা কারণে অনেক শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে। আগে ছিল 5 কোটি টাকা সিন্ডিকেটের লাইসেন্স ঢোকানোর জন্য, এখন তারা 5 মিলিয়ন রিঙ্গিট চাচ্ছে এবং যারা প্রায় বাংলাদেশে 14 কোটি টাকা। তাহলে সিন্ডিকেট করার আগেই এই অনিয়ম এবং দুর্নীতিটা কিন্তু শুরু হয়ে গেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিন, সিন্ডিকেটদেরকে বিচারের আওতায় আনুন। আমাদের প্রত্যেকটা লাইসেন্সের মালিকে যেন স্বাভাবিকভাবে কম মূল্যে শ্রমিক প্রেরণ করতে পারে, সেই সুযোগ সুবিধা বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি। কম খরচে কর্মী পাঠাতে 5টি সুপারিশ তুলে ধরা হয় মানববন্ধনে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. মোড়ক পাল্টে সরকারি খাদ্য গুদামের চাল এবং আটা বিক্রি হচ্ছিল নকল ব্র্যান্ডে। সোমবার গভীর রাতে রাজধানীর গেন্ডারি এবং শ্যামপুরের 2টি গুদামে অভিযান চালিয়ে 26 টন আটা এবং 16 টন চাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে একজনকে। সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরের 2টি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বিপুল পরিমাণ চাল ও আটার বস্তা। মূলত আরকে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান গোপনে খাদ্য অধিদপ্তরের আটা ও চালের বস্তা সংগ্রহের পর সেগুলোর মোড়ক পাল্টে নতুন নাম দেয় নুরানি আটা ও নুরানি চাল। এরপর এসব পণ্য সরবরাহ করা হতো ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে এবং তা বাজারে বিক্রি হতো চড়া দামে। অভিযানে 2টি গুদাম থেকে জব্দ করা হয় প্রায় 26 টন আটা ও 16 টন চাল। যে চালগুলো জব্দ করা হয়েছে এগুলো দেখা গেল যে সব খাদ্য অধিদপ্তরের লেখা চাউলের বস্তা। জড়িত থাকতে পারে সিন্ডিকেটধারীরা। অভিযানের খবর পেয়ে গুদামের মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীরা গা ঢাকা দেন। তবে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে যৌথ বাহিনী। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যাদেরকে এখানে হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে কোন চক্রটা এর সাথে জড়িত। গরিব মানুষ তারা হয়তো জিনিসটা বঞ্চিত হচ্ছে। ইনশাল্লাহ এই অভিযান জারি থাকবে। আমরা দ্য আর্মি ইজ অলওয়েজ ফর দ্য পিপল অ্যান্ড আমরা এনি ধরনের ক্রাইমের এগেনস্টে ইনশাল্লাহ অপারেশন জারি রাখবো। রাতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় শৃঙ্খলা না মানায় বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগে আগুন। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের ছাদে আশ্রয় নেওয়া 18 জনকে উদ্ধার করা হয়েছে। ভবনের বেসমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। সোমবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লাগে। 18 তলা ভবনের 5 তলা পর্যন্ত শপিং মল আর বাকি তলায় অ্যাপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানান নিচে আগুন লাগায় উপরের তলায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে আশ্রয় নেন ছাদে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নামিয়ে আনা হয় ছাদে আশ্রয় নেওয়া 18 জনকে। আগুন লেগেছে ভবনের বেসমেন্টের জেনারেটর থেকে। এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। জেনারেটর রুমগুলোতে বেশি আগুন মনে হচ্ছে, হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানায় ফায়ার সার্ভিস। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে এবার রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়েছে রাজুক। অনিয়মের প্রমাণ মেলায় 7 তলা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে সামনের অংশ। রাজুক জানায় অব্যাহত থাকবে এই অভিযান। রাজধানীতে ভবন নির্মাণে অনিয়মকে যেন নিয়মে পরিণত করে চলেছেন মালিকরা। ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে মাঠে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক।
এরই অংশ হিসেবে সোমবার রাজধানীর তেজকুনি পাড়ায় অভিযানে নামে রাজুক। নকশার বাইরে ভবন নির্মাণ হচ্ছে কিনা সেটি তদারকি করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভবনটিতে যেহেতু নিয়ম রয়েছে এবং কোনো ডকুমেন্টসও দেখাতে পাচ্ছেন না, এজন্য এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় 50,000 টাকা জরিমানা করেছেন এবং ঊর্ধ্বমুখী যে আরও 2টা ফ্লোর সম্প্রসারণ করছেন সেটার কাজ বন্ধ রাখতে হবে, আর সেই 2টো ফ্লোর ভেঙে অপসারণ করতে হবে। অভিযানে রাস্তার জন্য জায়গা না ছেড়েই ভবন নির্মাণ করায় বেশ কয়েকটি ভবন থেকে জরিমানা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ভেঙে ফেলা হয় ভবনের সামনের অংশ। এই বাড়িটিতে আমরা সেটব্যাক, আমরা যেটা অনুমোদিত সেটব্যাক সেটি আমরা পাইনি। সামনে রাস্তা যতটুকু ছাড়ার কথা ছিল মালিকপক্ষ ততটুকু রাস্তা ছাড়েনি। তো এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করছি। নকশার বাইরে ভবন নির্মাণ ঠেকাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় রাজু। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গভীর রাতে জোর করে বাসায় ঢুকে পড়েন 15 থেকে 20 জন, শুরু করেন ভাঙচুর। তারপর বাড়ির মালিকের কাছে দাবি করেন কোটি টাকা, না দিলে 10 মামলা দেওয়ার হুমকি দেন। রাজধানীর সোনারগাঁও রোডের পাখি বাড়িতে ঢুকে এই কাণ্ড ঘটান কলাবাগান থানার পুলিশ কর্মকর্তারা। এই ঘটনায় ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ দিলে ওসি এবং 2 এসআইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজধানীর ইস্টার্ন প্লাজার পাশে পাখি বাড়ি। গত 29 এপ্রিল গভীর রাতে বাড়িটিতে জোর করে ঢুকে পড়েন 15-20 জন। নেতৃত্বে ছিলেন কলাবাগান থানার এসআই বেলাল। বাড়ির মালিক ফিকামলি তত্ত্ব অর্থাৎ পাখির মাধ্যমে ব্যায়ামের প্রবক্তা ডক্টর আব্দুল ওয়াদুদের কাছে দাবি করেন 1 কোটি টাকা, নতুবা 10টি মামলা দেওয়ার হুমকি দেয়া হয়। তাৎক্ষণিকভাবে 2 লাখ টাকা দিয়ে পরদিন বাকি অর্থ দেওয়ার সুযোগ চান আব্দুল ওয়াদুদ। তখন ডিবি পরিচয়ে 3 জনকে বাসার সামনে রেখে যান পুলিশ সদস্যরা। এই ঘটনার সময় বাড়িটির বাইরে অবস্থান করছিলেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন। আওয়াজ পেয়েছি, আওয়াজ পেয়ে আমরা উপরে গিয়েছিলাম। উপরে যা দিয়ে যে দরজাটা ভেঙেছে, মানে দরজাটা ভেঙে ফেলছে, মানে অনেক খোঁজাখুঁজি করতেছে এইবারে এখানে অস্ত্র টস্ত্র আছে কিনা এইটা সেইটা। এ ঘটনা উল্লেখ করে 4 মে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ দেন আব্দুল ওয়াদুদ। অভিযোগের ভিত্তিতে রোববারই কলাবাগান থানার ওসি মোক্তার, এসআই বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করে ডিএমপি। প্রশাসনিক কারণে কলাবাগান থানার ওসি এবং 2 সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চুপ লিখতে পারছে। সন্ত্রাসীদের কর্মকাণ্ডে আতঙ্কে মারা গেছে লাইসেন্স করা একটি গর্ভবতী হরিণ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটকে ব্যবহার করে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। তার সহযোগী হিসেবে ক্লাব ক্রিকেট ধ্বংসের অন্যতম কারিগর বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে 3.5 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। 1 যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। একই সঙ্গে সংস্থাটির অভিযোগে বলা হচ্ছে ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করেন পাপনের আশীর্বাদপুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগের 4টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এসব অভিযোগ আমলে নিয়ে অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে মিলেছে পাপন দম্পতির প্রায় 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য, আর 3 কোটি 70 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে ইসমাইল হায়দার মল্লিকের। ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73 লাখ 84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। এছাড়া পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের বড় ধরনের অভিযোগ অনুসন্ধান চলছে বলে জানান দুদকের কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে
অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি এসব অভিযোগে মিরপুর বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মশক নিধনে রংপুর সিটি কর্পোরেশন কোটি কোটি টাকা খরচ করলেও সুফল পাননি নগরবাসী। অভিযোগ উঠেছে নিয়মিত ড্রেন, ঝোপঝাড়, ডোবা পরিষ্কার না করায় মশার উপদ্রব বেড়েছে কয়েক গুণ। এ কারণে বেড়েছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ নানা রোগ। তবে কর্তৃপক্ষের দাবি, মশক নিধনের লক্ষ্যে ওয়ার্ডগুলোতে কাজ শুরু হয়েছে। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। মশার আক্রমণ থেকে রক্ষায় দিনেও টাঙ্গাতে হচ্ছে মশারি, এমনকি অনেক বাড়িতেই বন্ধ রাখা হচ্ছে দরজা জানালা। রংপুর মহানগরে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। মশারি, স্প্রে ও কয়েল জ্বালিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পরিস্থিতি। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরীর খাল ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যে কারণে প্রজনন বাড়ছে মশাসহ বিভিন্ন ক্ষতিকারক কীটপতঙ্গের। এমনকি নগর ভবনের উদাসীনতায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। দিনের বেলাও মশারি টাঙানো লাগতেছে, গুড নাইট লাগাচ্ছি, কয়েল ধরাচ্ছি, পড়াশোনার প্রবলেম হচ্ছে। দিনে কি রাতে কি, মশা ছাড়া এখানে থাকা চিন্তাই করা যায় না। মশা নিধনের যে ওদের যে গ্যাসটা আছে যে সে দেয়, ওটাও তো দেয় না, এখন অনেক দিন থেকে নাই। দিনের বেলা মানুষজন মশারি খাটে থাকতে হয়, এইরকম অবস্থা। মশার উপদ্রবও বেশি, আবার ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি। এজন্য আমরা এটা সমস্যার সমাধান চাই। 2023-24 অর্থ বছরে মশক নিধনে রংপুর সিটি কর্পোরেশন ব্যয় করেছে 1,25,00,000 টাকা, আর চলতি অর্থ বছরে এ ব্যয় ধরা হয়েছে 1,40,00,000। তারপরেও মশার উপদ্রব নিয়ন্ত্রণে গতানুগতিক বক্তব্য কর্তৃপক্ষের। মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য আমাদের রংপুর সিটি কর্পোরেশনের তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের বিশেষ করে শ্যামা সুন্দরী পরিচ্ছন্নতা আর অ্যাডাল্টিসাইড, লার্ভিসাইড প্রয়োগ, এগুলো কাজ চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর রংপুরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 5 জন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সংস্কারের অভাবে বখাটেদের আখড়ায় পরিণত হয়েছে দিনাজপুরের একমাত্র শিশু পার্কটি। সঠিক পরিবেশ এবং শিশুদের খেলাধুলার উপকরণ না থাকায় পার্ক বিমুখ হয়ে পড়েছেন অভিভাবক এবং শিশুরা। তবে শিগগিরই পার্কটি সংস্কার এবং আধুনিকায়নের আশ্বাস কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য এবং মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে গাছপালা আর প্রাচীর দিয়ে ঘেরা দিনাজপুর পৌর শিশু পার্ক। মানুষের হাঁটার জন্য জায়গা থাকলেও নেই শিশুর বিনোদনের কোনো ব্যবস্থা। পৌরবাসী বলছেন, পার্কে সকালে আর বিকেলে স্থানীয়রা হাঁটেন। সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী শিশুদের খেলার সরঞ্জাম ও শৌচাগার। এমনকি সন্ধ্যার পর বসে বখাটে ও মাদক সেবীদের আড্ডা। এখানে খেলার জন্য আসছে, এখানে কিছু নেই, রাইডস এগুলো সব ভাঙা ছিল। শিশু পার্কের মতো অবস্থা নাই, উন্নয়ন নাই, বাচ্চাদের খেলাধুলার জায়গা নাই, সবকিছু ভাঙ্গা। তারপর হচ্ছে কোনো পরিবেশ নাই, বসে থাকার মতো জায়গা নাই। শিশুদের জন্য হাতে গোনা কয়েকটি রাইড থাকলেও সেগুলো ব্যক্তিগতভাবে ভাড়ায় চালায় হকাররা। আগে তো এই অবস্থা আরো খারাপ ছিল, বর্তমান তো লোকজন আসতেছে, এত লোকই আছে নেই, খালি নাম পার্ক ছিল, কোনো লোক আসতো না। চরকি আছে, ঘূর্ণি আছে, আমরা এগুলো নিয়ে আসছি। বেশি নেই না, 20 টাকা করে টিকিট নেই, কোনো সময় ফির 10 টাকা করেও নেই। 2023 সালে সংস্কারের একটি প্রকল্পের কাজ শুরু হলেও চলছে ধীর গতিতে। তবে শিগগিরই পুরো পার্ক নতুন করে গড়ে তোলার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। 2023 সাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সেই কার্যক্রমের আওতায় কিছু রাস্তাঘাট, কিছু রাইডস, নতুন করে কিছু শিশুদের খেলার উপযোগী রাইডস ইনস্টলেশন করা হবে। শিশু পার্কটির আধুনিকায়নে ব্যয় ধরা হয়েছে 2,50,00,000 টাকা। সময় সংবাদ, দিনাজপুর। সড়ক ও জনপথ বিভাগ ক্ষতিপূরণের টাকা পরিশোধ করলেও দীর্ঘ 8 বছরেও গাইবান্ধা শহরের সম্প্রসারিত সড়কের দুপাশ থেকে 1.5 শতাধিক খুঁটি স্থানান্তর করেনি বিদ্যুৎ বিভাগ। সড়কে বিদ্যুতের খুঁটি রাখায় প্রায় যানজটের সৃষ্টি হচ্ছে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা শহরের পুরাতন বাজার থেকে পুলিশ সুপার কার্যালয়ের সামন পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের লেন সম্প্রসারণ করা হয় 2018 সালে। সড়ক সম্প্রসারণের জন্য দুপাশের 1.5 শতাধিক বিদ্যুতের খুঁটি স্থানান্তরের জন্য সড়ক বিভাগ 2017 সালে বিদ্যুৎ বিভাগকে অর্থ প্রদান করলেও এখনো তা হয়নি।
স্থানান্তর না করায় এখন এসব খুঁটির অবস্থান হয়েছে সড়কের মাঝে ও বাঁকে। এ কারণে শহরে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পৌরবাসী। এগুলা যেখানে স্থান সেখানে দেওয়া উচিত, আর আমাদের গাড়ি চলাচলের জন্য এগুলো খুব সমস্যা হচ্ছে। গাড়ি ওভারটেক করতে আবার সেই পোলের সাথে ধাক্কা লাগে। পোলগুলো থাকার কারণেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। খুঁটিগুলো সরাতে বিদ্যুৎ বিভাগকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে বলে জানায় সড়ক বিভাগ। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ বিভাগের। তারা কাজটি করছে বা ধীরগতি সম্পন্ন, এজন্য আমরা নিয়মিত তাদের তাগাদা দিচ্ছি এবং তাদেরকে আমরা সহযোগিতা করছি পোল বসানোর বিষয়ে। তো তারা কাজটি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করবে। আমাদের ইতিমধ্যে অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। বাকি কাজও আমরা রেলওয়ে, স্থানীয় পৌরসভা এবং সড়ক বিভাগের সাথে আমরা আলোচনা করে কাজগুলো সমন্বয় করে আগানোর চেষ্টা করছি। সড়ক বিভাগের তথ্যমতে 149টি বিদ্যুতের খুঁটি স্থানান্তরের জন্য বিদ্যুৎ বিভাগকে 87,62,414 টাকা পরিশোধ করে সড়ক ও জনপথ বিভাগ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। চলতি মৌসুমের কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিতে কুড়িগ্রামের প্রায় 300 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো কাটার আগ মুহূর্তে এমন ঝড়ে লোকসানের শঙ্কায় কৃষক। বিপর্যয় এড়াতে এখন অনেকেই আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন। এদিকে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতার জন্য বাতিল করা হচ্ছে কৃষি বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি। জামিল মিয়াল পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। গত এপ্রিলের শেষ সপ্তাহে কুড়িগ্রামে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। এতে মাটির সঙ্গে মিশে যায় অনেক ক্ষেতের ফসল। চলতি বড় মৌসুমে আর কয়েকদিন পরই ধান কাটা শুরু হওয়ার কথা ছিল, অথচ হঠাৎ ঝড়ে অনেক ক্ষেতের ধান ঝরে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে ঝড়ে 260 হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। প্রাকৃতিক বিপর্যয় এড়াতে অনেক কৃষক আধা পাকা ধান কাটছেন। এ কারণে এবছর ধানে লোকসানের শঙ্কায় চাষিরা। প্রতিদিন মনে করে যে কামলা নিয়ে জমি ধান কাটতেছি আর বাড়িতে তুলে নিয়ে যাচ্ছি। ঝড় বৃষ্টিতে, শিলা বৃষ্টিতে ক্ষতি হয়, এই জন্য তাড়াতাড়ি কাটতেছি ধান। যে ধানগুলো ডালু গাছে একটু যদি পাকাতে যাই, যদি শিলা বৃষ্টি হয় তাহলে তো আমার সবে শেষ হবে। এদিকে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতার জন্য বাতিল করা হয়েছে কৃষি বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি। কৃষকদেরকে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন যে শতকরা 80 ধান পেকে গেলে তারা যেন দ্রুত এটি কর্তন করে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুড়িগ্রামে 1,17,362 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। গাইবান্ধা এবং নীলফামারীতে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। খামারিরা বলছেন অনেক এলাকায় চিকিৎসা করা হলেও মিলছে না সমাধান। রয়েছে সরকারি ভ্যাকসিনের স্বল্পতাও। কোরবানির আগে এমন রোগের প্রাদুর্ভাবে আতঙ্কিত তারা। তবে আতঙ্কিত না হয়ে নিয়মিত চিকিৎসার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। এখন চলছে হৃষ্টপুষ্টের কাজ। বছরের সবচেয়ে বড় পশু বিক্রির সুযোগ যখন কাছেই, তখনই দেখা দিয়েছে পশুর লাম্পি স্কিন ডিজিজ। গাইবান্ধা ও নীলফামারীর বিভিন্ন খামারে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর ভাইরাসবাহী এই রোগ। ছড়াচ্ছে এক পশু থেকে অন্য পশুতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে অল্প বয়স্ক পশু। খামারিরা বলছেন আক্রান্ত গরুর চিকিৎসা করেও মিলছে না সমাধান। এমনকি অনেক এলাকায় দেখা দিয়েছে সরকারি ভ্যাকসিনের সংকট। গলার নিচটা ফুলে গেছে এবং পিছনের ডান পাটা ফুলছে। আরো 5টা খুব আতঙ্কের মধ্যে আছে। গোটা গোটা ঘা বাড়ায়, এটা হলো 8-10 দিন হলো বাইরে চিকিৎসা করছি। লাম্পিংয়ের যে একটা ভ্যাকসিন আছে স্যার, এই ভ্যাকসিন না থাকার কারণে আমরা অসুবিধায় পড়তেছি। এই রোগ থেকে গবাদি পশুকে বাঁচাতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ সহ গোয়ালঘর পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। পাশাপাশি আতঙ্কিত না হয়ে চিকিৎসা সেবা নেওয়ার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। শীতের পরে কিছু লিফলেট বিতরণ করেছি লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের জন্য। মানুষকে পরামর্শ দিয়েছে তোমরা এখন ভ্যাকসিন দাও, যে গরুটা আক্রান্ত হবে ওটা মশারির নিচে রাখার জন্য পরামর্শ দিচ্ছি। মশা মাছির উপদ্রব কমানো এবং ভাইরাল গঠিত রোগ হওয়াতে শুধুমাত্র প্যারাসিটামল এবং ভিটামিন সি এবং অ্যান্টিভাইরাল জাতীয় ওষুধ খাওয়ালে দ্রুত সুস্থতা লাভ করে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গত 2 মাসে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে গাইবান্ধার প্রায় 5,000 ও নীলফামারীর প্রায় 2,000 গবাদি পশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন।
দেখছেন ভোরের সময়। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছেন আদালত। দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক এবং জ্যেষ্ঠ সহকারী জজ হাসিবুল হাসান এই আদেশ দেন। তবে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছে বাদীপক্ষের আইনজীবীরা। 2023 সালের 12 জুনে হয় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। তবে সেই ভোটে কারচুপি করে নৌকার প্রার্থীকে জয়ী করা হয়েছিল অভিযোগ করে চলতি বছরের 17 এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হাতপাখার মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রথম দফায় গত 24 এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও হয়নি। 5 মে নির্ধারিত দিনের সকালে বিচারক আইন অনুযায়ী 30 দিনের মধ্যে মামলা না করায় খারিজ করে দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবীরা। 30 দিনের মধ্যে মামলা করা যাবে, ঠিক আছে, কিন্তু সে হলো যে মামলা করতেই হবে 30 দিনের মধ্যে, এরকম না। কিন্তু আদালত এটাকেই সে প্রাধান্য দিয়েছে এবং এই প্রাধান্য দেওয়ার কারণেই সে মামলাটাকে খারিজ করেছে। এদিন সকালে জড়ো হয়ে সড়কে অবস্থান নেননি ফয়জুল করিমের অনুসারীরা। মেয়র হতে না পারার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান তারা। আমরা ধাপে ধাপে সর্বোচ্চ আদালতে আমরা অগ্রসর হব। 37 দিন এটা তামাদি হয়েছে, আমার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। সুতরাং উনি গ্রহণযোগ্য শুনানিতেই উনি এটা খারিজ করে দিয়েছেন এবং আমরা এখন আমাদের আপিলের ট্রাইব্যুনাল আছে, সেখানে আমরা আপিল করব। 2023-এর বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সিয়ানিয়াবাদ 85,752 ভোট পেয়েছিলেন। দ্বিতীয় অবস্থানে থাকা হাতপাখার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পান 34,345 ভোট। এদিকে ভোটের ফল ঘোষণা বাতিলের দাবিতে এর আগে মামলা করেছেন প্রতিদ্বন্দ্বিতা করা আরেক প্রার্থী জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসও। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বরিশাল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী সহ 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম অভিযানটি পরিচালনা করেন। এ সময় নগরীর পোর্ট রোড এলাকায় আবাসিক হোটেল সি প্যালেসের 3য় তলার একটি কক্ষে বিভিন্ন ব্র্যান্ডের 4 কার্টন নকল প্রসাধনী জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত 3 জনকে 15 দিনের কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা করেছেন। জোরপূর্বক জমি হাতিয়ে নেওয়া এবং পূর্ব শত্রুতার জেরে 5 মাস ধরে আটকে রাখা হয় এক নারী ও বৃদ্ধকে। বিভিন্ন সময়ে চালানো হয় নির্যাতন, এমনই বর্ণনা দিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের একটি বন্দিশালা থেকে মুক্ত হওয়া ভুক্তভোগীরা। এরই মধ্যে অভিযুক্ত পল্লী চিকিৎসককে গ্রেফতার করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। 5 মাস আগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনার পল্লী চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতের কাছে চিকিৎসা সেবা নিতে যান বৃদ্ধ আব্দুল জব্বার। সেখান থেকে কৌশলে তাকে মোটরসাইকেলে উঠিয়ে পাশে সোনারাম গ্রামে নিজস্ব বন্দিশালায় নিয়ে যায় আরাফাত। সেখানে বন্দি থাকা অবস্থায় বিভিন্ন সময় জোরপূর্বক ওই বৃদ্ধের জমি লিখে নিতে চাপ প্রয়োগ করত সে। জমি দিতে অস্বীকার করলে চলতো নির্যাতন, এমন অভিযোগ করেছেন বন্দিশালা থেকে পালিয়ে আসা আব্দুল জব্বার। রহস্যকেরা ওই বন্দিশালায় তিনি একাই নয়, তার সঙ্গে বন্দী ছিলেন শিল্পী খাতুন নামে এক গৃহবধূ। ভুক্তভোগী ওই গৃহবধূ জানান তার স্বামীর সঙ্গে মামলা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মাইক্রোবাসে করে জোরপূর্বক তুলে নিয়ে আটক করা হয় ওই বন্দিশালায়। নেওয়ার পথে মুখে টেপ লাগায়, পা হাতে বাঁধে দেয়, ভুয়া কাতের দিক যাতাস করে শুই দেয়। পূর্বধারে কেসের শত্রুতা আছে, কেস কাহিনী নিয়ে আরো অনেক কিছু নিয়ে মানে শত্রুতা আছে। আত্মা বাঁধে বাঁধতে চলে কি করলো ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। ওনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু ওনাকে আব্বাকে ওখানে নেওয়ার পরে বলছে তোমার জমি জমা আমাকে নামে কল হয়ে দেওয়া, যে আমার বাবাকে এরকম অত্যাচার করছে তার আমি বিচার চাই। আরাফাত এরকম অপকর্ম আরো 2-1টা করছে। এ ঘটনায় অভিযুক্ত আরাফাতকে এরই মধ্যে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় যে এটি জমি জমা সংক্রান্ত সহ আরো 2-1টা যেটা সামাজিক ইস্যু আছে, এই ইস্যু থেকে তারা এই ধরনের কার্যক্রম করা হয়ে থাকতে পারে। তো আমরা আরও তদন্ত করে দেখছি এটা প্রকৃত ঘটনা কি, এটা আমরা অতি দ্রুততার সহিত এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব। দীর্ঘদিন বন্দী থাকার পর ধারালো কাঁচি দিয়ে মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে শুক্রবার ভোরে পালিয়ে আসেন আব্দুল জব্বার ও শিল্পী খাতুন। ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আরাফাতের বাড়িতে আগুন দেয়, পুড়িয়ে দেওয়া হয় বন্দিশালাও।
রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সাথে থাকবেন সাখাওয়াত হোসেন শাহ। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশের পথে আছেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে গতকাল অর্থাৎ সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 9টা 35 বাংলাদেশ উদ্দেশ্যে রওনা করে 4 মাস পর তিনি দেশে ফিরতে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে রয়েছি বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে, যেটি কার্গো গেট নাম্বার 8 যেখানে অবস্থান করছে। এই গেট দিয়ে কিন্তু বেগম জিয়া বের হবেন, বাসার উদ্দেশ্যে রওনা দিবেন এবং তিনি আজকে সকাল 10:30টায় এই এয়ারপোর্টে নামার কথা রয়েছে। এবং তার প্রস্তুতি হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে 8 নম্বর গেটের সামনে তাদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে তাদের বাহিনীর সদস্য তারা রয়েছেন, একই সঙ্গে রয়েছেন র্যাব সদস্যরা, একই সঙ্গে এপিবিএনের সদস্যরা কিন্তু এই এলাকাটিতে রয়েছেন নিরাপত্তার জন্য। তবে আমরা যেটা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভ্যর্থনা যে নেতাকর্মীরা আসার কথা ছিল, এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো নেতাকর্মী এখনও পর্যন্ত আসেনি, যদিও এখনও প্রায় 3.5 ঘন্টা বাকি রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সময়টি। আমরা কিছুক্ষণ আগে ফ্লাইট রাডারে দেখতে পেলাম যে বিএনপি চেয়ারপারসন এই মুহূর্তে তিনি দোহা বিমানবন্দর ত্যাগ করেছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ 6টা 5 তিনি দোহা বিমানবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছেন। যাত্রা বিরতি শেষে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পর তিনি আজকে ভোর 5টা নাগাদ তিনি দোহার হামাদ বিমানবন্দরে তিনি অবস্থান করেন, যাত্রা বিরতি করেন, যেখানে ফুয়েল নেওয়া হয় কাতার এয়ার অ্যাম্বুলেন্সে। এবং সেখানে একটি বিষয় আমরা জানতে পেরেছি, আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তবে আমরা জানতে পেরেছি যেটি এক সূত্র মতে, সেটি হচ্ছে যে সেখানে যে বাংলাদেশের যে নিযুক্ত কাতারের যে রাষ্ট্রদূত রয়েছেন, আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে নিযুক্ত রয়েছেন নজরুল ইসলাম, তিনি বেগম জিয়ার সঙ্গে এই বিরতির সময় দেখা করেছেন তার এয়ারেই। এবং বেগম জিয়া তখন এয়ার অ্যাম্বুলেন্সেই ছিলেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি একটি সূত্রে। এবং 6টা 5 আজকে সকাল 6টা 5 বেগম জিয়ার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি ঢাকার দিকে রওনা করেছে। আমরা আশা করছি 10:30টার মধ্যেই বেগম জিয়ার বহনকারী এই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালালের রানওয়ে স্পর্শ করবে এবং সেখান থেকে তিনি সরাসরি, আমরা জানতে পেরেছি, তার যে বহনকারী তার যে গাড়ি বহরটি রয়েছে সেটি তিনি তাতে করে তিনি এই বিমানবন্দর হয়ে খিলক্ষেত, কাকলি, গুলশান হয়ে তিনি তার ফিরোজের বাসায় যাবেন। এবং এই জন্য মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, যে কারণে আসলে রাস্তায় যেন যানজট তৈরি না হয়, বেগম জিয়ার এই যা বাড়ি ফেরার পথে সেখানে মূলত যে নেতাকর্মী যারা আসবেন তাকে অভ্যর্থনা জানাতে বেগম জিয়াকে, তারা যেন রাস্তায় না নামেন, তারা ফুটপাতে অবস্থান করেই তাদের নেত্রীকে যেন অভ্যর্থনা জানান, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সাধারণ মানুষকে বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে, যেহেতু যানজট তৈরি হতে পারে নিচের রাস্তায়, সে কারণে উপর দিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই ধরনের নির্দেশনা কিন্তু রয়েছে। আর বেগম জিয়া যখন এই রাস্তা দিয়ে যাবেন, তখন নেতাকর্মীদেরকে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রেখে তাদের নেত্রীকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য মূলত নির্দেশনা বা আহ্বান জানানো হয়েছে। তবে যেন তারা রাস্তায় না নামেন, যানজট তৈরি না হয়। তবে সেই ক্ষেত্রে নেতাকর্মীরা সেই বিষয়টি যদি তারা নির্দেশনা মানেন, তাহলে যানজট এড়িয়ে বেগম জিয়া খুব সহজেই এত বড় জার্নি শেষে তিনি বাসায় ফিরতে কোনো বিঘ্ন ঘটবে না। তো এখন পর্যন্ত নিরাপত্তা চাদরে ঢাকা আছে এই বিমানবন্দর এবং এয়ারপোর্ট এলাকা এবং পুরো গুলশানের বাসভবন রাস্তায়, যতটুকু রাস্তা রয়েছে তত পর্যন্ত। তো এখন পর্যন্ত বেগম জিয়া আর 3-3.5 ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সবশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ভোলায় পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনায় তৃতীয় দিনের মতো অভ্যন্তরীণ রুটে বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে 5টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোলার বাস শ্রমিকদের ডাকা ধর্মঘট আজকে তৃতীয় দিনের মতো চলছে। গত রোববারে বাস এবং সিএনজি অটোরিকশা চালকদের সাথে যে মারামারি এবং সহিংসতার ঘটনায় ডাকা এই ধর্মঘট বাস শ্রমিকেরা আজকেও অব্যাহত রেখেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা জেলার প্রধান যে বাস টার্মিনাল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে। আমরা এখানে এসে দেখেছি যে টার্মিনালের ডিপোর মধ্যে বাস মালিক সমিতির সকল বাস এখানে জড়ো করে রাখা হয়েছে। কিছু অটো রিক্সা ইজি বাইক রাস্তায় চলাচল করলেও দূরপাল্লার কোনো যানবাহন আজকে সকাল থেকে এখন পর্যন্ত যাচ্ছে না। আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে তারা বিকল্প উপায়ে মাইক্রো অথবা মোটর সাইকেলে কিছু এলাকায় যাতায়াত করছে, যারা অনেকটা বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে। তাদের দাবি হচ্ছে যে এই ধর্মঘটের কারণে তারা যেমন ভোগান্তিতে পড়েছে তেমনি তারা নির্ধারিত ভাড়ার চেয়ে স্বাভাবিক সময়ের ভাড়ার চেয়ে 2 থেকে 3 গুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আমি কিছুক্ষণ আগে আন্দোলনকারী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে মহাসড়ক থেকে অবৈধ 3 হুইলার বন্ধ করতে হবে মহাসড়কে চলাচল, এবং তাদের যে শ্রমিক বাস চালক এবং শ্রমিককে মারধর করা হয়েছে তার শাস্তি না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রেখেছে। এদিকে সিএনজি অটোরিকশা চালকদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান জানিয়েছে যে আসলে পাল্টা অভিযোগ করে তারাও বলেছেন যে আমরা আসলে রাস্তা নিরাপদ, তারা রাস্তা নিরাপদ চলাচলের পরিবেশ চেয়েছেন। তারা দুই পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যাত্রীদের ভোগান্তি এবং বাস চলাচল এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য আজকে জেলা প্রশাসনের উদ্যোগে সমঝোতার কথা বলা হয়েছে। বেলা 10টার পরে সমঝোতা বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এর আগে 8 দিন আগে গত 27 এপ্রিল এই বাস মালিক এবং সিএনজি শ্রমিকদের সাথে প্রথম দফায় সহিংসতার ঘটনা ঘটে এবং সেই সময় আন্দোলনের ডাক দিয়ে বাস শ্রমিকেরা 24 ঘন্টা ধর্মঘট পালন করে। পরবর্তীতে জেলা ও পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় তারা সেই আন্দোলন প্রত্যাহার করে নেয় যাত্রীদের স্বার্থে। এরপর থেকে কিন্তু কিছুদিন স্বাভাবিক 8 দিন স্বাভাবিক থাকার পরে গত রোববারে আবারও যাত্রী তোলা এবং রাস্তায় চলাচল করা নিয়ে বাস শ্রমিকদেরকে মারধরের অভিযোগ করা হয়। এই অভিযোগের পর থেকে আসলে বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটে যে ঘটনা দ্বীপ জেলা ভোলার 5টি রুটে আসলে বাস চলাচল করে যাত্রীবাহী বাস মালিক সমিতির। এই 5টি রুট হচ্ছে ভোলা চরফেশন, ভোলা তজুমুদ্দিন, ভোলা দৌলত খান, ভোলা ভেদুরিয়া এবং ভোলা ইলিশা। এই 5টি রুটেই এখন এই 3 দিন ধরে বাস চলাচল রয়েছে। তো এই 5টি রুট যেহেতু দূরপাল্লার 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত দূরে রয়েছে, এই দূরপাল্লার বাসগুলো বন্ধ থাকার কারণে জেলার সাথে 6 উপজেলার কার্যত সহজ যোগাযোগটা এই কয়েকদিন 3 দিন ধরে বন্ধ রয়েছে। আমরা বাস শ্রমিকদের তথ্য অনুযায়ী আন্দোলনকারী বাস শ্রমিকদের তথ্য অনুযায়ী যে তারা আসলে তাদের দাবির আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত রাখবে। আর সাধারণ যাত্রীদের দাবি হচ্ছে যে দুই পক্ষের এই সহিংসতা বন্ধ করে যাত্রীরা যেন ভোগান্তি কমে আসে সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। তো এই ছিল ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভোলা থেকে। যুক্তরাজ্যের লন্ডনে সূচনা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে নাৎসি জার্মানি পতনের 80 বছর উপলক্ষে ভিক্টরি ইন ইউরোপ ডে উদযাপনের। সশস্ত্র বাহিনীর প্যারেড, যুদ্ধ বিমান প্রদর্শনী আর রাজ পরিবারের উপস্থিতিতে ইতিহাস যেন ফিরে এলো লন্ডনের রাজপথে।
যুক্তরাজ্যের লন্ডনের রাজপথ জুড়ে রাজা চার্লস, রানী ক্যামিলা, প্রিন্স উইলিয়াম এবং কেটের উপস্থিতিতে এক অনন্য সামরিক কুচকাওয়াজ। 13 শতাধিক সেনা সদস্য পার্লামেন্ট ভবন থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত পদযাত্রা করেন, স্মরণ করিয়ে দেন 1945 সালের বিজয়ের দিনটিকে। স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের লন্ডনের রাজপথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় নাৎসি জার্মানির আত্মসমর্পণের 80 বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের নেতৃত্বে সূচনা করা হলো 4 দিনের বর্ণাঢ্য আয়োজনের। এছাড়া আয়োজনটিতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জীবিত সেনারা। ব্যতিক্রমী অংশগ্রহণ ছিল ইউক্রেনের সেনাবাহিনীরও। সবশেষে ছিল ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর ঐতিহাসিক বিমান ও রেড অ্যারো টিমের চোখ ধাঁধানো অ্যারোব্যাটিক ফ্লাইপাস্ট। বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে এই দৃশ্য উপভোগ করেন রাজপরিবারের সদস্যরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আগামী দশকে ইতালিতে কমে যাবে 30 লাখ কর্মক্ষম জনসংখ্যা। এতে একদিকে যেমন হুমকিতে পড়বে অর্থনীতি, তেমনি খুলে যেতে পারে বাংলাদেশিদের জন্য বৈধ শ্রমবাজারে প্রবেশের সম্ভাবনা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশ ইতালি বহু বছর ধরে শ্রমিক সংকটে ভুগছে। গবেষণা বলছে 2025 সালের শুরুতে 3,73,00,000 কর্মক্ষম জনসংখ্যা 2035 সালে নেমে যেতে পারে 3,44,00,000-এ। এতে জিডিপি কমবে, তরুণ কর্মী পেতে প্রতিষ্ঠানগুলোকে পড়তে হবে চরম সংকটে। চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট CGEA জানায়, বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা বাড়ালেও এই সংকট সহজে কাটবে না। ফলে উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে পড়বে স্থবিরতা। তবে এই সংকটকে সম্ভাবনা হিসেবে দেখছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা। বলছেন, বৈধ পথে দক্ষ শ্রমিক পাঠানো গেলে ইতালির অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। বর্তমান সরকার বাংলাদেশ থেকে শ্রমিক আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং আমি মনে করব যে দুই দেশের সরকার যদি কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে পারে তাহলে বাংলাদেশিদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। আমি আশাবাদী যে আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা খুবই কর্মঠ এবং বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক আসার সম্ভাবনা আছে। 2023 থেকে 2025 সালের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে 4,52,000 শ্রমিক আনার আইন অনুমোদন করে ইতালি সরকার। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরা অনলাইনে আবেদন করেই পেতে যাচ্ছেন কুয়েতের ই-ভিসা। তালিকায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান থাকলেও নেই বাংলাদেশের নাম। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান চেয়েছেন কুয়েত প্রবাসীরা। কুয়েত থেকে বিস্তারিত মঈন শিমুনের রিপোর্টে। কুয়েত ভ্রমণের জন্য ই-ভিসা সহজ করার লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য নেই সুখবর। পর্যটক কিংবা পরিবার ই-ভিসার পোর্টালে বাংলাদেশ সহ আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান, ইয়েমেন সহ আরও কয়েকটি দেশের নাম নেই। ফলে অন্য দেশের প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারলেও সুবিধা বঞ্চিত রয়ে গেছেন বাংলাদেশিরা। কুয়েতে ভ্রমণের জন্য সে দেশের দূতাবাস বা কনসুলেটে সশরীরে হাজির হয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনেক আত্মীয়স্বজন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। কেবল বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে তাদের অনেকেই অনলাইনে কুয়েতের ই-ভিসার আবেদন করতে পারছেন না। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে দ্রুত এর সমাধান চান তারা। আমাদের পার্শ্ববর্তী দেশের পাসপোর্ট নিয়ে এরা অনায়াসে ঢুকতে পারতেছে, আসে যাওয়া পারতেছে, কিন্তু আমাদের জন্য ওই ফ্যাসিলিটিস পর্যন্ত থাকলো না। বিশ্বমানের একজন নেতা আমাদের দেশে এখন আছে। আমি আশা করব যে তারা চেষ্টা করে, যদি এইটা পারে সব দেশে যদি হয়, তাহলে কেন বাংলাদেশের জন্য পসিবল না এই বিষয়টা। অনলাইনে আবেদনের জন্য তালিকাভুক্ত দেশগুলোর কিছু শর্ত পূরণ করতে হয়। বৈধ পাসপোর্ট ও রেসিডেন্সি কার্ডধারী এবং অনুমোদিত পেশায় কর্মকর্তারাই আবেদন করতে পারবেন কুয়েতের ই-ভিসার জন্য। আর এই আবেদন প্রক্রিয়া 1 থেকে 3 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে এবং ভিসার মেয়াদ থাকবে 3 মাস। এছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভুটান, তুরস্ক, মাল্টা সহ 53টি দেশের নাগরিকদের জন্য কুয়েতের অনারাইভেল ভিসার সুযোগ রয়েছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ধীরে ধীরে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে আগে থেকেই বেশ কয়েকজন বাংলাদেশি কাউন্সিলর থাকলেও এখনও জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়নি কারো। তবে এবার সে আশা ঘুচবে বলে আশা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।
অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। তো অস্ট্রেলিয়াতে 18 বছরের ঊর্ধ্বে যারা আছে নাগরিক সবাই কিন্তু ভোট দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক, এবং অস্ট্রেলিয়াতে যদি ভোট দিতে কেউ মিস করে তাকে কিন্তু মোটা অঙ্কের টাকা জরিমানা করে দেওয়া হয়। লেবার পার্টি মূলত প্রবাসী যারা আছে, যারা বিভিন্ন সময় অস্ট্রেলিয়াতে এসে নাগরিকত্ব পেয়েছে, তাদের অধিকারের কথা তুলনামূলক বেশি বলেই বাংলাদেশিদের, বিশেষ করে প্রবাসীদের, বিভিন্ন দেশের প্রবাসীদের তাদের কিন্তু কিছুটা সফট কর্নার আছে এই লেবার পার্টির জন্য। প্রচুর বাংলাদেশি কিন্তু নতুন ভোটার তৈরি হয়েছে। লেবার মূলত স্টুডেন্ট এবং মাইগ্রেন্ট পিপলদের জন্য অনেক বছর ধরে কাজ করে আসছে। গত কয়েক বছরে, কারণ অস্ট্রেলিয়াতে যারা বাংলাদেশিরা বিভিন্ন সময় পড়তে এসেছে তারা কিন্তু পরবর্তীতে অস্ট্রেলিয়ার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে এবং অনেকে নাগরিক হয়েছে। তার মানে গত 2 বছরে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশি নাগরিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমি এখন যেখানে আছি এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর বাংলাদেশি বসবাস করে এবং এই এলাকা থেকে কিন্তু এবছর বাংলাদেশি প্রতিনিধিও আছে। If not in the near future, someone from Bangladeshi community will be elected, and that will make us proud. বাংলাদেশিদের একটা বসবাস এই মূল রাজনীতির প্রেক্ষাপটে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পেরেছি এই প্রথমবারের মতো। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ক্যারিয়ার ও নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে ফিনল্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফিনল্যান্ড ঢাবি অ্যালামনাইয়ের আয়োজনে হেলসিঙ্কিতে হয় এই পুনর্মিলনী। স্মৃতিচারণে ফিরে গেছেন বিশ্ববিদ্যালয়ের সেই সময়ে। দিনব্যাপী নানা কর্মসূচিতে প্রাণবন্ত সময় কাটে ফিনল্যান্ড প্রবাসী ঢাবিয়ানদের। মহিউদ্দিন মধুর রিপোর্ট। বন্ধুর খোঁজে গান, গানে গানে চেনা মুখের আহ্বান। বহুদিন পর ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র ও সহপাঠীদের একসাথে হওয়া। আয়োজনটি ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের। অনেকদিন পর ক্যাম্পাসের প্রিয় মুখগুলোকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে মাতেন ঢাবিয়ানরা। মুহূর্তগুলো বন্দি করেন মুঠোফোনে। হয় পরিচিতি পর্ব, চলে নেটওয়ার্কিং, স্মৃতিচারণ, কেক কাটা, কাউথ প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি চলে দিনভর। আয়োজকরা বলছেন বিদেশের মাটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই আয়োজন, যা উদ্বুদ্ধ করবে নতুন আশা শিক্ষার্থীদের। আমরা অনেক অ্যালুমনাই থাকা সত্ত্বেও আমাদের কোনো পুনর্মিলনী হয়নি সেন্ট্রাল। তো আমরা 4 জনই চিন্তা করলাম যে আমাদের কোনো একটা পুনর্মিলনী দরকার, এবং সেই চিন্তা থেকে দিনের পর দিন আমাদের মিটিং সহযোগিতা এই আজকের যে পুনর্মিলনীটা ফেস টু ফেস আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি। বাসে করে ইউনিভার্সিটিতে আসতাম, আমরা সেগুলি স্মৃতিচারণ করলাম কাহুটির মাধ্যমে, এবং সবাইয়ের সাথে দেখা হয়ে মনে হলো যে আমরা কিছুক্ষণের জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সুন্দর প্ল্যাটফর্মে আমরা ফিরে গিয়েছি। ক্যাম্পাসের স্মৃতি আওড়াতে TSC চা পানি নামের একটি স্টল নজর কাড়ে সবার। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দক্ষিণ কোরিয়ায় ইনসন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা। খোলা আকাশের নিচে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর সহ অন্যান্য বাংলাদেশি শিল্পীরা। দক্ষিণ কোরিয়ার ইনসন গ্র্যান্ড পার্ক উৎসবে পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ। বৈশাখী আনন্দে মেতেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সোমবার ইনচন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা। দেশটির ইনচন গ্র্যান্ড পার্কে দেশীয় শিল্পীদের সুরের মোহনায় বাসলেন হাজারো প্রবাসী। প্রিয় শিল্পীর বিভিন্ন অ্যালবামের ক্যাসেটের ফিতা টেনে গান শোনার সেই মুহূর্তগুলো স্মৃতি ভেসে ওঠে এই সময়। এই আয়োজন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার মাটিতে বাংলাদেশ উৎসবে মঞ্চ মাতালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। একের পর এক গান গেয়ে মাতিয়ে তুলেন প্রবাসীদের। সরাসরি কোরিয়ার মাটিতে আসিফকে এভাবে সামনে থেকে দেখবো আর এভাবে পেয়ে যাবো, এত সুন্দর করে আমরা সামনে থেকে এভাবে এনজয় করব, আসলে এটা খুব ভাবার মতো।
মতো একটা অনেক এক্সাইটেড কাজ করছে আমাদের মাঝে। একদম লাইভে ওনাকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি, ভীষণ মজা পাচ্ছি। সর্বোপরি খুবই আনন্দ লাগছে এবং মানে এনজয় করছি প্রত্যেকটা মুহূর্ত। বাংলাদেশ থেকে আগত শোবিজের আলোচিত মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের উপস্থাপনায় একসঙ্গে মঞ্চ মাতিয়েছেন সঙ্গীত শিল্পী আক্তার রিয়া। বাংলা সঙ্গীতের মোছনায় মেলা ছিল আনন্দমুখর। গানের তালে তালে মেতে উঠেন প্রবাসীরা, খুশি আগত শিল্পীরাও। দীর্ঘ 7 বছর পরে আবার এই কোরিয়াতে এসে পারফর্ম করতে পেরে আমার খুব ভালো লাগছে এবং কোরিয়ায় যারা বাংলাদেশি আছেন সবাই আমার একটা ফ্যামিলির মতো। প্রবাসে এসে যে বাঙালিদের এত ভালোবাসা পাবো আর আমার বাঙালি ভাই বোনের মুখের হাসি দেখলে একটা আলাদা শান্তি, আলাদা তৃপ্তি লাগে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি বিদেশের বুকে এভাবে ছড়িয়ে পড়েছে। আমি সত্যি মুগ্ধ আজকে কোরিয়াতে এসে। সঙ্গীত শিল্পী দীর্ঘ 22 বছর পর দক্ষিণ কোরিয়া প্রবাসীদের গান শোনাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরব থাকা কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রায় 22 বছর পর কোরিয়া আসলাম ইনচনে, এবং এখানে যে অডিয়েন্স আসছে অনেক দূর দূরান্ত থেকে, একটা অড প্লেস এটা। এখানে এত সুন্দর ক্রাউড, সবাই গান গেয়েছে, সবাই আনন্দ করেছে। এখানে অ্যাম্বাসেডর মহোদয় ছিলেন, সবাই বাংলাদেশের কমিউনিটির লোকজন ছিলেন, সবাই মিলে সব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমি খুব খুশি। এমন উৎসব কর্মব্যস্ত প্রবাসীদের মানসিক প্রশান্তির পাশাপাশি কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি আরো বাড়িয়ে তুলতে পারে বলে মনে করেন ইনচন বাংলাদেশ কমিউনিটির সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম সতিল। উৎসবের আয়োজনে ছিল পিঠাপুলি সহ বাংলা সংস্কৃতি ঐতিহ্যের হরেক রকম খাবার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথম দিন উপস্থিত ছিলেন 5 ক্রিকেটার। এ দলের সিরিজ দেখতে সিলেটে থাকায় যোগ দেননি হেড কোচ ফিল সিমন্স, ছিলেন সিনিয়র সহকারী ও ফিল্ডিং কোচ। কন্ডিশন বুঝে খেলতে পারলে 2 সিরিজেই ভালো করতে পারবে বাংলাদেশ, বিশ্বাস বিসিবি কোচ তারেক আজিজের। তবে টাইগারদের মেডিকেল টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সদ্য আইসিসির লেভেল 3 কোচিং কোর্স সম্পন্ন করা এই কোচ। দেশের ক্রিকেটে পূর্ণ ব্যস্ততা। এইচপি ইমার্জিং এ দলের পর শুরু হলো জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। সামনে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের 7 টি-20, এরপর আছে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ফরম্যাটের সিরিজ। লম্বা সময়ের জন্য ব্যস্ত হচ্ছে টাইগাররা, তাই প্রস্তুতিতে কমতি রাখতে চায় না বোর্ড। তবে প্রথম দিন যোগ দিয়েছেন মাত্র 5 ক্রিকেটার। সিলেটে এ দলের সাথে আছেন 4 জন, টেস্ট দলে থাকা 5 জন বিশ্রামে, আর পিএসএল খেলতে ব্যস্ত রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই হলো টাইগারদের 16 সদস্যের টি-20 স্কোয়াড। হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে শুরুটা করেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। পাশাপাশি নেটে ব্যাট করা দুজনকে নিয়ে কাজ করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জিম শেষ করে ব্যাটিং প্র্যাকটিসে যোগ দেন অধিনায়ক লিটন দাস। জাকের আলী অনিক ও মুস্তাফিজুর রহমানও ঝালিয়ে নেন নিজেদের। যে কন্ডিশনে আপনি খেলছেন সেটা সম্পর্কে যেমন আপনার পরিষ্কার নলেজ থাকা দরকার, এবং এটার অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে, অ্যাডজাস্টমেন্টের যে জায়গাগুলো, অ্যাওয়ারনেস অফ দ্য গেম আমরা যেটা সবসময় বলে আসছি, আসলে আমাদের ওই জায়গাটাতে অনেক বেশি কাজ করার আছে অ্যাজ এ প্লেয়ার, এবং স্কিলের যে ডেভেলপমেন্টের দরকার। আসলে প্লেয়ারটা নিজেকে কোথায় দেখছে, যে আগামী 1-1.5 বছরের ভিতরে আমি আসলে ওয়ার্ল্ডের এরকম জায়গায় যাইতাম। অন্য চ্যাম্পিয়ন বলাররা আসলে নিজেদেরকে কীভাবে দেখে, অন্য চ্যাম্পিয়ন ব্যাটাররা নিজেদেরকে কীভাবে ট্রান্সফর্মটা করেছে। তো সেই জায়গাগুলোর প্রতি আমার মনে হয় প্লেয়ারদের অবশ্যই আরও বেশি মনোযোগী হওয়া উচিত। মোস্তাফিজকে নিয়ে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে দেখা যায় মোহাম্মদ সালাউদ্দিনকে। ইনজুরির শঙ্কায় এ দলের স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে কাটার মাস্টারকে। চোটের কারণে নেই তাসকিন আহমেদ। সাইফুদ্দিনের ফিটনেস নিয়েও সন্দিহান নির্বাচকরা। সব মিলে পেসারদের নিয়ে অস্বস্তিতে ক্রিকেট বোর্ড। মোস্ট অফ দ্য টাইম যদি দেখেন, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন ভোট এটা চান, তাহলে আমার মনে হয় যে আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, এবং যে জায়গাটাতে আমরা বারবার আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার, এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিকজ নট অনলি পেস বলার, অল আর ইউনিক, ইউনো যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন বিসিবি কোচ সোহেল ইসলাম ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। তবে সিলেট এ দলের ম্যাচ দেখতে যাওয়ায় প্রথম দিন ছিলেন না হেড কোচ ফিল সিমন্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি। 17 জুন গলে হবে প্রথম টেস্ট, 25 জুন কলম্বোতে দ্বিতীয় ও শেষ ম্যাচ। এই সিরিজ দিয়ে 2025-27 টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে টাইগাররা। 2 জুলাই থেকে শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 10 থেকে 16 জুলাই 3টি টি-20 ম্যাচও খেলবে দুই দল। কদিন বাদই বাংলাদেশ যাবে আরব আমিরাতে, এরপর লিটন দাসের দল উড়াল দেবে পাকিস্তানে। 2 সিরিজ সামনে রেখে টাইগাররা শুরু করেছে অনুশীলন। একই দিনে আবার চূড়ান্ত হয়েছে আরও একটা সিরিজের সূচি। তবে তার জন্য কতটা প্রস্তুত বিসিবি? 17 মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টি-20 ফরম্যাটে নতুন অধিনায়কের যুগে পা দেবে টাইগাররা। সেখানে 2 ম্যাচ শেষে 25 মে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। 4 জুন দেশে ফিরবে বাংলাদেশ। ঈদের ছুটি কাটিয়ে 13 জুন আবার রওনা হবে শ্রীলঙ্কার পথে। 8 বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কা সফরে যাবে লাল সবুজ। সিরিজের শুরুটা হবে টেস্ট ক্রিকেট দিয়ে। এই 2 ম্যাচ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম শুরু করবে বাংলাদেশ শ্রীলঙ্কা। 17 জুন গলেতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু দল। এরপর 25 জুন কলম্বোতে খেলবে দ্বিতীয় টেস্ট। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটটা হয় সবচেয়ে রোমাঞ্চকর। সবশেষ বাংলাদেশে 2-1 সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা। নিজেদের দেশে এবার সেই প্রতিশোধ নিতে চাইবে মেন্ডিস আসালাঙ্কারা। তাদের বিপক্ষে 2 জুলাই কলম্বোতে প্রথম ওয়ানডে খেলবে টাইগাররা। 5 জুলাই এই মাঠেই খেলবে দ্বিতীয় ওয়ানডে। 8 জুলাইয়ের ম্যাচটা খেলতে বাংলাদেশকে যেতে হবে পাল্লেকেলে। সবশেষ ওয়ানডে সিরিজ হারলেও ঘরের মাঠে টাইগারদের 2-1 টি-20 সিরিজে হারিয়েছিল লঙ্কানরা। দুদল এবারও খেলবে 3 ম্যাচের সিরিজ। 10 জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি-20। 13 জুলাই ডাম্বুলায় খেলবে দ্বিতীয় ম্যাচ। এরপর 16 জুলাই তৃতীয় ওয়ানডে খেলতে কলম্বোতে ফিরতে হবে বাংলাদেশের। তামিম হোসেন, সময় সংবাদ। প্রবাসী ফুটবলাররা যাতে ভালো প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসেন সেই বিষয়ে সতর্ক করেছেন অনূর্ধ্ব 19 দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তার মতে স্থানীয়রাও যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। সাফ চ্যাম্পিয়নশিপের দলে 2 জন সুযোগ পেলেও তারা বিশেষ কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। সম্মিলিত প্রচেষ্টায় ভারতের বয়স ভিত্তিক সাফে শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের। 3 জন প্রবাসী ফুটবলার যোগ দিয়েছিলেন বলেই সাফ অনূর্ধ্ব 19 দলের এই ক্যাম্পের দিকে সবার ছিল বাড়তি দৃষ্টি। 21 দিনের অনুশীলন শেষে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে, যেখান থেকে বাদ পড়েছেন ইংল্যান্ড প্রবাসী ইলমান মতিন। তবে ফরওয়ার্ড পজিশনে জায়গা করেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের 3য় সারির দলে খেলা ফারজাদ সাইদ আফতাব এবং ইতালিয়ান প্রবাসী আব্দুল কাদির। যদিও তাদের নিয়ে নেই কোচের বাড়তি কোনো প্রত্যাশা। প্রবাসীরা আসতেছে, তাদের আসলে এখানে চিন্তা করে আসা উচিত যে বাংলাদেশের যারা ফুটবল প্লেয়ার আছে তারাও আপনার মানসম্মত প্লেয়ার এবং তারা আপনার তার ফিজিক্যালি বলেন, টেকনিক্যাল বলেন, ট্যাকটিক্যাল বলেন, তারাও কিন্তু ভালো ওয়েল প্রিপেয়ার্ড। তো তাদের প্রস্তুতি নিয়েই যে আমি বাংলাদেশে আসবো, আইসে আমি খেলে ফেলবো, এই ধারণা না নিয়ে তারা যেন প্রিপেয়ার্ড হয়ে এখানে আসে। এর আগে অনূর্ধ্ব 17 পর্যায়ে খেলা 2 জন প্রবাসী ফুটবলার আলোচনায় এসেছিলেন স্থানীয়দের অসহযোগিতার জন্য। এবারও বিষয়টিকে দেখা হচ্ছে বড় করে। তবে অধিনায়ক অবশ্য এমন বিভাজন নিয়ে না ভেবে চোখ রাখছেন শিরোপার দিকেই। ওরা এখন বাংলাদেশি, ওরা আমাদের টিমের অংশ। আসলে যদি আপনি খেয়াল করেন লাস্ট বাংলাদেশ ইন্ডিয়া সিনিয়র টিমের খেলাটা যদি দেখেন আপনি, হামজা চৌধুরী ভাই আসাতে কিন্তু বাংলাদেশের ফুটবলের পারফরমেন্সটা অনেকটাই পরিবর্তন হয়েছে। তো আমি মনে করি আমাদের টিমেও 2 জন এরকম প্লেয়ার রয়েছে, ফারজাদ এবং আব্দুল কাদের। আশা করি ওরাও টিমের শক্তি বাড়াবে। ভারতের অরুণাচলে অনুষ্ঠিত হতে চাওয়া অনূর্ধ্ব 19 সাফের সব খেলায় অনুষ্ঠিত হবে সিনথেটিক টার্ফে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ অনুশীলনী হয়েছে ঘাসের মাঠে। এ বিষয়ে ঠিকঠাক পাওয়া যায়নি বিকেএসপির সহযোগিতা। এছাড়াও ফুটবলার ছাড়তে এবারও বাগড়া দিয়েছে বসুন্ধরা কিংস। আমাদের ক্লাবের স্বার্থ দেখতে হবে, একটা ফুটবলারের তার ব্যক্তিগত ক্যারিয়ারও দেখতে হবে, কিন্তু সব থেকে ওপরে আমরা যেন জাতীয় দলের স্বার্থকে প্রাধান্য দেই, এই মন মানসিকতাটা আমাদের গড়ে তুলতে হবে। আমরা প্রথম থেকে চেষ্টা করেছিলাম পুরো প্র্যাকটিসটাই টার্ফে করতে, পুরোটাই, এবং সেটা অবশ্যই আরও সঙ্গত হতো। কিন্তু মুশকিলটা হলো যে টার্ফ এখানে রয়েছে বিকেএসপিতে। বিকেএসপি আমাদেরকে ওই সময়টা প্র্যাকটিস করার জন্য দিতে পারে নাই। অনেক কথা হয়েছে, তাদেরও আন্তরিকতা ছিল, কিন্তু পেরে দেয়নি। 9 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব 19 সাফ শুরু করবে বাংলাদেশ। গ্রুপে লাল সবুজদের অপর প্রতিপক্ষ ভুটান। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
ডোপিংয়ের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন কাগিসো রাবাদা। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আর কোনো বাধা নেই তার। জানুয়ারিতে এসএ টি20 চলাকালীন নিষিদ্ধ ওষুধ গ্রহণের অভিযোগে ডোপ টেস্ট করানো হয় রাবাদার। 1 এপ্রিল ফলাফলে এর সত্যতা পাওয়ায় 3 মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন ডানহাতি এই পেসার। এরপর আইপিএল না খেলে দেশে ফিরে দোষ স্বীকার করেন রাবাদা, ক্ষমা চান ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে। এছাড়া 1 মাস নিষিদ্ধ ড্রাগ রোধে শিক্ষা ও সচেতনতামূলক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। তার আচরণে সন্তুষ্ট হয়ে নিষেধাজ্ঞা 1 মাসে নামিয়ে আনে সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ ফ্রি স্পোর্টস। সেই মেয়াদ শেষ হয়েছে, এখন সব ধরনের ক্রিকেটই খেলতে পারবেন এই ক্রিকেটার। আইপিএলে গুজরাট টাইটান্সের পরবর্তী ম্যাচেই রাবাদার খেলার কথা রয়েছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশের পথে বেগম জিয়া। বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত তারেক রহমান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন। প্রস্তুত বেগম জিয়ার গুলশানের বাসা। বিমানবন্দর সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা ডিএমপির। নেতাকর্মীদের ফুটপাতে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর অনুরোধ মির্জা ফখরুলের। রাখাইনে মানবিক করিডোরে সমর্থন ইইউ রাষ্ট্রদূতের। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত। দেশে উচ্চশিক্ষিত তরুণের 28% বেকার, বাড়ছে নিয়মিত। সমাধানে কর্মমুখী শিক্ষায় গুরুত্বের তাগিদ শিক্ষাবিদদের। টাস্কফোর্সের প্রতিবেদনে নানা সুপারিশ। এবং ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় ফিলিস্তিন দখলে নেয়ার পরিকল্পনা অনুমোদন। 21 লাখ বাসিন্দাকে গাজায় দক্ষিণাঞ্চলে স্থানান্তরের ঘোষণা। উপত্যকায় একদিনে নিহত আরও 51। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।